ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই চ্যানেলে তোমাদের স্বাগত। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেক্সট, অ্যানোটেশন, কম্প্রিহেনশন এক্সারসাইজ, রাইটিংস এবং গ্রামার লেসনের মাধ্যমে আমাদের এই চ্যানেল তোমাদের সর্বদা সাহায্য করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং স্পিকিংয়ের উপরে তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যথেষ্ট সাহায্য করবে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাহায্য করো। আমরা প্রারম্ভিক পর্যায়ে যখন আমরা ইংলিশ লার্নিং ফার্স্ট টাইম স্টার্ট করি এবং ইংলিশ গ্রামার শিখতে যাই, তখনই আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি সেটা হলো সেন্টেন্স। কিন্তু সেন্টেন্স শেখার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেন্টেন্স শেখার আগে আমাকে লেটার সম্পর্কে শিখতে হয়। লেটার কোনগুলো? যেমন আমি যদি এটা না শিখি, এ বি সি ডি, এগুলো এক একটা লেটার, এবং এগুলো যদি আমরা না শিখি তাহলে আমরা ইংলিশ শিখতেই পারবো না, তাই না? সুতরাং প্রথম যে বিষয়টা আসে সেটা হলো লেটার্স। এবার এই লেটার্সগুলো পরপর কতকগুলো লেটার্স সাজিয়ে আমরা কি তৈরি করি? আমরা তৈরি করি ওয়ার্ড। কি তৈরি করি? ওয়ার্ড তৈরি করি। এখন কতকগুলো লেটার সাজিয়ে ওয়ার্ড তৈরি হলো, আবার কতকগুলো ওয়ার্ডস পরপর সাজিয়ে আমরা ফ্রেজ তৈরি করি। কি তৈরি করি? ফ্রেজ, PHRAC, ফ্রেজ তৈরি করি। এই ফ্রেজগুলো থেকে আবার যেটা তৈরি করা হয় সেটা হলো ক্লজ। ওকে, সুতরাং লেটার্স থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ, এবং তারপর কতকগুলো ক্লজের সমষ্টি হলো একটি সেন্টেন্স। অর্থাৎ কতকগুলো ক্লজ থেকে সেন্টেন্স তৈরি হয়। এখন আমরা যদি সেন্টেন্সের ডেফিনেশন দেখি, অর্থাৎ সেন্টেন্স বলতে কি বোঝায় সেটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কতকগুলো শব্দের দল, একটা গ্রুপ তৈরি হয় যেটা একটা কমপ্লিট মিনিং এক্সপ্রেস করে। কি করে? একটা কমপ্লিট মিনিং এক্সপ্রেস করে। তখন এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এটাকে বলা হয় সেন্টেন্স। তখন এই ওয়ার্ডের যে কতগুলো ওয়ার্ড নিয়ে আমরা যে কমপ্লিট মিনিং যুক্ত একটা স্ট্রাকচার তৈরি করব, সেটাই হবে সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটার ডেফিনেশন কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডেফিনেশন? আমরা যদি ডেফিনেশন বলি তাহলে ডেফিনেশন বলবো যে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং a complete sense. Okay, so a sentence is a group of words giving a complete sense. সেটাকে আমরা বলবো সেন্টেন্স। আমরা সেন্টেন্সের ডেফিনেশন বলার পরে আমি একটা এক্সাম্পল দিয়ে যাই। যেমন আমি একটা স্ট্রাকচার বললাম, দ্য সান সাইন্স। এখানে সান এবং সাইন্স এই দুটো ব্যবহার করা হয়েছে, তাই তো? সান এবং সাইন্স, এই সান যে অংশটা, এটা ভার্ব হলো এটা, ওকে, সাইন্স, এবং এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। দ্য সান সাইন্স মানে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, ইয়েস, দ্যাট ডিনোটস দ্য কমপ্লিট মিনিং। এবং এই যে এটা কমপ্লিট মিনিং দিল, এই কমপ্লিট মিনিং দেওয়ার জন্য এটা একটা সেন্টেন্স। আমি এটা বোঝানোর সময়
একটা কথা বললাম যে এই সেন্টেন্সটাতে প্রথম একটা অংশ আছে যেটা সাবজেক্ট হিসাবে কাজ করে এবং তার ভার্ব হলো, এটা হলো ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এটা মিলিয়ে এখানে একটা কি তৈরি করলো, সেন্টেন্স তৈরি করলো। সাবজেক্ট এবং ভার্ব মিলিয়ে এখানে তৈরি হলো সেন্টেন্স, তাই না? এবার আমরা এখানে আরো অনেকগুলো এক্সাম্পল পেতে পারি, যেগুলো আমাকে এক্সাম্পলস গুলো যেগুলো আমাকে বলছে যে ইয়েস দিস আর দ্য সেন্টেন্সেস। যেমন যেমন আমি বলবো আই নো দ্য ম্যান। আই নো দ্য ম্যান, দিস ইজ এ সেন্টেন্স, কারণ আমি লোকটিকে জানি। কিন্তু আমি যদি শুধুমাত্র লিখে দিতাম দ্য ম্যান, তাহলে দিস ইজ নট এ সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স হতেই পারে না। কেন? কারণ এই সেন্টেন্সের মধ্যে এটি একটি সাবজেক্ট, এটি একটি ভার্ব এবং এটি একটি অবজেক্ট। এই তিনটির শুধুমাত্র সাবজেক্টই এখানে আছে, বা এটিকে যদি আমি অবজেক্ট হিসাবে ধরি তাহলে অবজেক্টই এখানে আছে। সুতরাং যেহেতু এখানে শুধুমাত্র অবজেক্টই আছে, ভার্ব নেই, বা সাবজেক্ট আছে ভার্ব নেই, সেহেতু এটা সেন্টেন্স বলতে পারবো না। ওকে, অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা ধারণা, কমপ্লিট ধারণা তৈরি হলো। এখন সেন্টেন্স আলোচনা করার সঙ্গে সঙ্গে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স কত ধরনের আছে। আমরা সেন্টেন্স কত ধরনের পাবো না, আমরা যদি মিনিংগতভাবে সেন্টেন্সকে খুঁজি তাহলে সেন্টেন্সকে মূলত আমরা 5 টাইপস পাই, অর্থাৎ 5 ধরনের পাই। এই 5 ধরনের সেন্টেন্স কি কি? নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 interrogative sentence, number 3 imperative sentence, number 4 exclamatory sentence, and number 5 optative sentence. Okay, optative sentence. এখন এই যে আমরা 5 টাইপস পেলাম, এই 5 টাইপ সম্পর্কে আলোচনা করতে হবে। যে আমরা একটা সেন্টেন্সকে দেখে এই 5 ধরনের মধ্যে কোন ধরন হয় বা কি বিশেষত্ব বা কি বিশেষ বৈশিষ্ট্য আছে, পার্টিকুলারলি অ্যাসার্টিভ সেন্টেন্সের বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বা ইম্পারেটিভ সেন্টেন্সের বা এক্সক্লেমেটরি সেন্টেন্সেস বা অপটেটিভ সেন্টেন্সের, সেই যে ধারণাটা সেটা আমরা পাবো যখন এই 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। সুতরাং 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা যাক। ফার্স্ট আমাদের আলোচনার বিষয়ে আসে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন হোয়াট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? এই অ্যাসার্টিভ সেন্টেন্স কথাটা মূলত এই ওয়ার্ডটা থেকে আসছে, অ্যাসার্ট। অ্যাসার্ট কথাটার অর্থ কি? অ্যাসার্ট কথাটার অর্থ হলো কোনো কিছু বর্ণনা করা বা বলা, তাই না? সাধারণভাবে যখন কোনো কিছু বলা হয় তখন সেটাকে বলা হয় অ্যাসার্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় একটা সাধারণ স্টেটমেন্ট করা বোঝাবে, সাধারণ স্টেটমেন্ট করা বোঝাবে। স্টেটমেন্ট বা বাংলায় যেটাকে আমরা বলি বক্তব্য প্রকাশ করা। অর্থাৎ যখন কোনো একটা সেন্টেন্স এমন একটা অর্থ প্রকাশ করবে
যেখানে দেখাবে যে সেই সেন্টেন্সের অর্থটা কোনো কিছু বর্ণনা করছে বা কোনো কিছুকে বিবরণ দিচ্ছে, যার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো বর্ণনামূলক বাক্য বা সাধারণ বর্ণনাত্মক বাক্য। এখন এটা আমরা একটা সেন্টেন্সে বুঝবো কিভাবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা দেখার চেষ্টা করি। ফার্স্ট আমি একটা সেন্টেন্স লিখছি, যেমন একটু আগে আমি লিখেছিলাম আই নো দ্য ম্যান। এই সেন্টেন্সটিতে আই নো দ্য ম্যান, এই সেন্টেন্সটিতে আই মানে আমি, নো মানে জানি, দ্য ম্যান মানে লোকটিকে, অর্থাৎ এর অর্থ হলো আমি লোকটিকে জানি। অর্থাৎ এখানে আমি যদি এই কথাটা বলে থাকি যে আই নো দ্য ম্যান, আমি যদি এই কথাটা বলি আই নো দ্য ম্যান, তাহলে কি বোঝায়? যে আমি বলার চেষ্টা করছি, আমি একটা বর্ণনা করছি একটি লোক সম্পর্কে যে আমি এই লোকটিকে চিনি, অর্থাৎ আই এম অ্যাসার্টিং, আমি বর্ণনা করছি, তার জন্য এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমাকে যদি বলা হয় যে হ্যাঁ এটা তো মিনিংগতভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হলো, অর্থাৎ আমি এই যে এই কথাটা বললাম এটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের কি বৈশিষ্ট্য থাকে যেটা দেখে আমি বলতে পারবো যে এটা একটা স্টেটমেন্ট। এইটা ইম্পর্ট্যান্ট যে একটা সেন্টেন্স স্টেটমেন্ট কিনা বা অ্যাসার্ট করছে কিনা, স্টেটমেন্ট কিনা, এটা বোঝা যাবে কখন? এটা বোঝা যাবে যখন একটা সেন্টেন্স শুরু হবে একটা সাবজেক্ট দিয়ে। প্রথমে একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং তারপর একটা ফাইনাইট ভার্ব আসবে এবং ফাইনাইট ভার্বটা আসার পরে একটা অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বা এখানে একটা ফুল স্টপ হয়ে যাবে, এখানে একটা ফুল স্টপ হবে। ক্লিয়ারলি বোঝা দরকার আই নো দ্য ম্যান এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলার পিছনে আমার মূল যুক্তিটা হচ্ছে যে এটা একটা স্টেটমেন্ট। কিন্তু স্টেটমেন্ট বলে আমি বুঝবো কখন? বুঝবো তখনই যখন কোনো একটা সেন্টেন্সে আমি একটা সাবজেক্ট পাবো, সাবজেক্টটার পরে একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা যখন ভার্ব আলোচনা করব তখন ফাইনাইট ভার্ব বিশদে আলোচনা করব, এখন আমি শুধুমাত্র টাচ করে যাব এবং তারপরে ফুল স্টপ। যেমন আমি এখানে সাবজেক্ট যদি আই ধরি এবং ফাইনাইট ভার্ব যদি নো ধরি, তাহলে আমার সেন্টেন্স দাঁড়ায় আই নো, এবং আই নো কথাটা বললেও এটা একটা স্টেটমেন্ট বোঝায়। অর্থাৎ যখন কোনো একটা সেন্টেন্সে স্টেটমেন্ট বোঝাবে সেই সেন্টেন্সে সাবজেক্ট থাকবে এবং তারপরেই একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং ফাইনাইট ভার্ব থাকার পরে কোনো একটা অবজেক্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে একটা ফুল স্টপ বসবে, যেমন আমি এখানে ফুল স্টপ বসাচ্ছি। So this is a statement and this is an assertive sentence. Okay? Assertive sentence এর this is a very important example, এবং আমাকে বুঝতে হবে যে স্টেটমেন্ট কিভাবে হচ্ছে, একটা সেন্টেন্সকে আমি স্টেটমেন্ট কিভাবে বলবো। সেক্ষেত্রে যারা, যেমন আমি আরেকটা সেন্টেন্স বলছি, যদি নেগেটিভ সেন্টেন্স ধরি, বললাম স্যামুয়েল ডিড নট ওয়ার্ক হার্ড বা ডিড নট ওয়ার্ক প্রপারলি। এই যে এই সেন্টেন্সটা লিখলাম, স্যামুয়েল হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এখানে ডিড হিসাবে কাজ করেছে এবং এখানে নেগেটিভের জন্য নট বসেছে, এবং ওয়ার্ক ভার্ব হিসেবে কাজ করেছে এবং প্রপারলি একটা অ্যাডভার্ব ব্যবহার হয়েছে। কিন্তু আমার এখানে যেটা দেখার সেটা হচ্ছে সাবজেক্ট আছে এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে এবং তারপর একটা ফুল স্টপ বসেছে। সো দিস ইজ এ স্টেটমেন্ট, and this is a statement means this is an assertive sentence. ওকে, নেক্সট আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যে সেন্টেন্সটা নিয়ে আলোচনা করার প্রয়োজন সেই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে
কি বোঝায়? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বোঝায় মূল কথা হতেই হলো কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন। যখন কোনো একটা সেন্টেন্স যখন প্রশ্ন করবে, অর্থাৎ সেন্টেন্সটা দেখলেই আমি বুঝে যাব যে এই সেন্টেন্সটাতে প্রশ্ন করা হয়েছে। ওকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সোজা এমন একটা সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে শুধুমাত্র কোয়েশ্চেন করা বোঝায়। এখন এই কোয়েশ্চেন আমরা দুভাবে করে থাকি। আমরা মাঝে মধ্যে প্রশ্ন করে থাকি, যেমন জিজ্ঞেস করলাম তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। সাপোজ হোয়াট ইজ ইয়োর নেম। আবার আমি প্রশ্ন করলাম হ্যাভ ইউ এ পেন, তোমার একটা কলম আছে। এই দুটো ক্ষেত্রে প্রশ্ন দুটোর উত্তর আলাদা আলাদা হয়। যদি আমি হ্যাভ ইউ পেন বলি, তাহলে এক্ষেত্রে আমাকে প্রশ্নের উত্তর দেবে হলে ইয়েস দেবে, নইলে নো দেবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ ইউর নেম, এখানে ইয়েস অর নো কখনোই বলা যাবে না। এখানে পার্টিকুলারলি একটা নাম বলতে হবে, যেমন বলা হলো রাম, মাই নেম ইজ রাম। আমার সেন্টেন্সটা হবে মাই নেম ইজ রাম, এটা একটা উত্তর বেরোচ্ছে। অর্থাৎ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো ধরনের প্রশ্ন পেলাম। এই যে প্রশ্নটা যেখানে একটা উত্তর পাওয়া যাচ্ছে, এবং দেখো প্রথমেই কোয়েশ্চেনটা শুরুতেই WH একটা ওয়ার্ড আছে, যার জন্য আমি এই প্রশ্নটাকে বলি WH কোয়েশ্চেন্স। ইংলিশ গ্রামারে যে WH দিয়ে যখন কোয়েশ্চেন একটা স্টার্ট করা হয়, তখন সেক্ষেত্রে এটাকে WH কোয়েশ্চেন বলা হয়। আর যখন প্রশ্নের উত্তরটা ইয়েস অর নো হচ্ছে, তখন আমার এক্ষেত্রে ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন্স হয়। ওকে, আরেকটা এক্সাম্পল বলি, ডু ইউ লাইক ফ্রুটস। প্রশ্ন করা হলো ডু ইউ লাইক ফ্রুটস, অথবা প্রশ্ন করলাম হোয়াই ডু ইউ লাইক ফ্রুটস। এই দুটো প্রশ্নেতে সেন্টেন্সটার শেষে কিন্তু একটা ইন্টারোগেটিভ মার্ক আছে, এবং দুটো ক্ষেত্রে এটি হলো ইয়েস অর নো টাইপ কোশ্চেন। ডু ইউ লাইক ফ্রুট, যেটা ইয়েস অর নো উত্তর দিয়ে চলা যাবে। হ্যাঁ, আমি বলতেই পারি হ্যাঁ আমি ফল ভালোবাসি, ইয়েস আই লাইক ফ্রুটস। কিন্তু আমাকে যদি বলে হোয়াই ডু ইউ লাইক ফ্রুটস, তাহলে আমি ইয়েস বা নো দিয়ে কন্টিনিউ করতে পারবো না। সুতরাং এটা হবে তখন WH কোশ্চেন, তাই না? এখন যাই হোক না কেন, এই দুটো সেন্টেন্সেই সেন্টেন্সটার শেষে আমার একটা ইন্টারোগেটিভ মার্ক আছে, প্রশ্নসূচক চিহ্ন আছে। এই প্রশ্নসূচক চিহ্নটা হলো কোয়েশ্চেন বোঝার বা ইন্টারোগেটিভ মার্ক বোঝার মূল সূত্র। সুতরাং আমরা সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়ে যাবো। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমি বলেছিলাম হোয়াট ইজ ইয়োর নেম, তখন আমার উত্তর কি বেরিয়েছিল, মাই নেম ইজ রাম। এটা বর্ণনা করা বুঝিয়েছিল, যার জন্য এটা দাঁড়ালো কোনটা, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা উপরে যেটা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে এলো। সুতরাং আমরা দুটো সেন্টেন্স আলোচনা করলাম, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেখানে বর্ণনা করা বোঝায়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে প্রশ্ন করা বোঝায়। এরপর যে সেন্টেন্সটা আছে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা যখন কোনো একজন ব্যক্তিকে বা কোনো একজন শিশুকে বা কোনো একজন মহিলাকে যদি প্রশ্ন করি, যদি আমি তাকে বলি, অনুরোধ করি যে প্লিজ আপনার পেনটা আমাকে দেন, তখন আমরা কি বলি? তখন আমরা বলি প্লিজ গিভ মি ইয়োর পেন, এটা বলি। আবার যদি আমি একটা শিশুকে বা একটা ছেলেকে যদি আমি বলি গো দেয়ার অ্যাট ওয়ান্স, আমি বললাম। আবার তাকেই যদি বলি রিড অ্যাটেন্টিভলি,
আমরা মূল এই তিনটি সেন্টেন্স লিখলাম। নাম্বার 1 এ লিখলাম প্লিজ গিভ মি ইউর পেন। নাম্বার 2 তে লিখলাম গো দেয়ার অ্যাট ওয়ান্স। নাম্বার 3 তে বললাম রিড অ্যাটেন্টিভলি। এখানে যখন বললাম তখন দেখো এখানে যে অনুরোধ করা বোঝাচ্ছে, যে সেন্সটা বোঝাচ্ছে সেটা হলো রিকোয়েস্ট, অনুরোধ, রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। যখন গো দেয়ার অ্যাট ওয়ান্স বললাম তখন আমরা তাকে কি করলাম, অর্ডার করলাম। আবার যখন রিড অ্যাটেন্টিভলি কথাটা বললাম, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ো কথাটা বললাম, তখন এখানে কি ব্যবহার করলাম, তখন আমাদের সেন্সটা হলো অ্যাডভাইস, অনুরোধ। এটা ভার্ব হিসাবে অ্যাডভাইস এসি যখন হয় এবং নাউন যখন হয় তখন সেটা সিই হয়, অ্যাডভাইস অর্থে হয়। এই যে যখন কোনো একটা সেন্টেন্স কোনো কিছু রিকোয়েস্ট বোঝাবে, অর্ডার বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে, তখন সেই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ এক কথায় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি, আমরা এক কথায় ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বুঝি আদেশ, উপদেশ, আমরা যেগুলো এগুলো বাংলায় যদি লিখি, আদেশ, উপদেশ, অনুরোধ, এই তিনটি জিনিস যদি বোঝায় তাহলেই সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা তিনটে সেন্টেন্স আলোচনা করলাম, কমপ্লিট করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কি বোঝায়? হোয়াট ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স কথাটা আসবে এক্সক্লেমেশন থেকে। এক্সক্লেমেশন মানে আশ্চর্য হওয়া বোঝায়, আশ্চর্য হয়ে যাওয়া বোঝায়, সেটাকে বলা এক্সক্লেমেশন। যেমন আমি একটা সেন্টেন্স যদি বলি যে অ্যালাস হি ইজ নো মোর, এই সেন্টেন্সটাতে অ্যালাস কথাটা বলার পরে আমার একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই চিহ্নটা কি? এই চিহ্নটা হলো এক্সক্লেমেটরি মার্ক, বিস্ময়বোধক চিহ্ন। হি ইজ নো মোর, সে আর নেই। যখন আমি অ্যালাস কথাটা ব্যবহার করছি, এটা আমার কি প্রকাশ করছে? এটা আমার দুঃখ প্রকাশ করছে। দুঃখ প্রকাশ করার জন্য এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক বসলো। এই মার্কটা দেখে এবং এর সেন্সটা দেখে আমি বুঝবো যে দিস ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটা ওয়ান টাইপ অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। একই রঙে যদি আমি বলি যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই যে এই সেন্টেন্সটাতে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা খুব আনন্দের কথা। এখানে স্মরণ হয়, এখানে জয়, আনন্দ প্রকাশ করছে, এবং এখানেও কিন্তু একটা এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করা হয়েছে। দিস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একটা এক্সক্লেমেশন মার্ক থাকে, একটা চিহ্ন থাকে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। আবার আশ্চর্য হয়েও বোঝানো যেতে পারে, যেমন হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এই যে আমি এই সেন্টেন্সটা লিখলাম যে কত সুন্দরী না দৃশ্যটা, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এইটা এক্সক্লেমেটরি মার্ক লাস্টে ব্যবহার হয়েছে। দিস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে চার ধরনের সেন্টেন্স আলোচনা হলো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফাইনালি আমরা যে সেন্টেন্সটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দুটো জিনিসকে বোঝায়, একটা হচ্ছে ইচ্ছা, আরেকটা হচ্ছে প্রার্থনা। আমি যদি বলি কোন একজন ব্যক্তিকে মে গড ব্লেস ইউ, আবার যদি বলি মে ইউ লিভ লং, এই যে মে গড ব্লেস ইউ এবং মে ইউ লিভ লং, এক্ষেত্রে যখন ভগবানের কাছে কি করা হচ্ছে? প্রার্থনা করা বোঝাচ্ছে। যখন মে ইউ লিভ লং বোঝাচ্ছে তখন এটা উইশ করা বোঝাচ্ছে, তাই না? এই যে প্রে এবং উইশ করা যখন কোনো একটা সেন্টেন্সে বোঝায় তখন সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স
অপটেটিভ সেন্টেন্সের অর্থ যেটা হলো ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। ওকে, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। সুতরাং এই পাঁচটা সেন্টেন্সের আমরা সেন্টেন্স আলোচনা করতে গিয়ে পাঁচটা সেন্টেন্স আলোচনা করলাম, এবং এই পাঁচটা সেন্টেন্সের মূল যে ডেফিনিশনগুলো বা মূল সংজ্ঞাগুলো আমরা কি পেলাম। আমরা যদি মূল ডেফিনিশনগুলি লিখি তাহলে বলবো যে ফার্স্ট আমরা নাম্বার 1-এ পেলাম এ সেন্টেন্স দ্যাট মেক্স a statement is an assertive sentence. Okay, a sentence that makes a statement is an assertive sentence. Number 2, a sentence, একটা sentence that asks a question is an interrogative sentence. Okay, now number 3, a sentence যেটা that expresses command, request or advice is an imperative sentence. Number 4, a sentence that expresses a wonder or a surprise is an exclamatory sentence. And finally, number 5, a sentence that expresses a wish or prayer is called an optative sentence. সাধারণত এই অপটেটিভ এবং এক্সক্লেমেটরিটাকে একটা সেন্টেন্সেই ধরা হয় মডার্ন ইংলিশে, কিন্তু আমরা এখানে আলাদা আলাদা করে আলোচনা করব। আমরা পাঁচটা সেন্টেন্স সম্পর্কে কমপ্লিট আলোচনা করার পরে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করেছি, যে সেন্টেন্সগুলোতে দেখব যে এই সেন্টেন্সগুলোর ফাংশনগুলো কি কি, অর্থাৎ 5 টাইপস অফ সেন্টেন্সের উপর মিনিং এর উপরে ডিপেন্ড করে এই যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করেছি, এই সেন্টেন্সগুলোর ফাংশন কি, কাজ কিভাবে এই সেন্টেন্সগুলো কাজ করছে সেটা আমাদের জানা দরকার, এবং এগুলো এক একটা এক্সারসাইজ হিসাবে আমাদের কাজ করবে, এবং এই এক্সারসাইজগুলো করলে আমাদের সেন্টেন্সের কনসেপ্টটা কমপ্লিট হবে। ওকে, যেমন আমরা প্রথম একটা সেন্টেন্স পাচ্ছি যেটা হচ্ছে রনুক ইজ এ গুড স্টুডেন্ট। ওকে, রনুক ইজ এ গুড স্টুডেন্ট, রনুক একজন ভালো ছেলে। এবার এইটা নিশ্চিন্ত এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেও এটা যে ফাংশন হিসাবে কাজ করে সেটা আমি লিখতে পারি স্টেটিং এ ফ্যাক্ট, একটা বিষয় বলা। নিঃসন্দেহে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা একটা বিষয়কে বলছে, যার জন্য এটাকে আমরা বলছি স্টেটিং এ ফ্যাক্ট। ওকে, নেক্সট, বাটারফ্লাই ইজ এ কালারফুল ইনসেক্ট। বাটারফ্লাই ইজ এ কালারফুল ইনসেক্ট, বাটারফ্লাই একটি রং বেরঙের প্রজাপতি, মানে পতঙ্গ, পতঙ্গ। তো এটা কোনো কিছু বর্ণনা করছে, তাই না, যার জন্য আমি বলতে পারি এটাকে ডিসক্রাইবিং, কোনো কিছু বর্ণনা করছে। দিস ইজ অলসো অ্যাসার্টিভ সেন্টেন্স। নাও 8 পিপল ওয়্যার কিল্ড দেয়ার, এটা একটা ডেসক্রিপশন করছে, এটা একটা রিপোর্টিং বা ন্যারেট করছে, যেটা আমরা রিপোর্টিং বলতে পারি বা ন্যারেটিং বলতে পারি, ন্যারেটিং অ্যান ইনসিডেন্ট। অ্যান্ড মুম্বাই ইজ এ বিজি সিটি, মুম্বাই একটি ব্যস্ত শহর। এই সেন্টেন্সটি এটা আবার ন্যারেট করছে এই ন্যারেটিং এ পাস্ট ইভেন্ট,
ন্যারেটিং পাস্ট ইভেন্ট, অতীত অভিজ্ঞতার কথা বর্ণনা করছে। এবং এই 4 ধরনের যে আমরা ফাংশন পেলাম, এই 4 ধরনের ফাংশনই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। ওকে, এবার আমরা 4 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে দেখবো যে এই সেন্টেন্সে এগুলোর ফাংশন কি, মানে কি হিসাবে বা সেন্টেন্সটা কি ধরনের, কি বোঝানো হচ্ছে। হোয়ার ক্যান আই গেট দ্য থিং, কোথায় আমি জিনিসটা পেতে পারি। অতএব এটা নিঃসন্দেহে কোনো কিছু সম্পর্কে জানার চেষ্টা করছি, যার জন্য হচ্ছে এনকোয়ারি, অনুসন্ধান করা। এনকোয়ারিং কথাটার অর্থ অনুসন্ধান। ওকে, নেক্সট, ক্যান আই কাম উইথ ইউ, আমি কি তোমার সঙ্গে আসতে পারি। কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছে, কিন্তু তবুও এখানে যেন একটু অনুরোধ অনুরোধ মনে হচ্ছে। এই ধরনের সেন্টেন্স যেখানে রিকোয়েস্ট করা বোঝায় কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ইন্টারোগেটিভ, এখানে নিশ্চিন্তে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু তবুও এর যে ফাংশন সেটা হলো রিকোয়েস্ট করা, যার জন্য এখানে আমরা বসাচ্ছি রিকোয়েস্টিং। ডিড ইউ সে ওয়াটার, তুমি কি জলের কথা বললে। এই যে এই জায়গাটায় এখানে ইনফরমেশন চাওয়া হচ্ছে, তাই না, যে হ্যাঁ তুমি কি বলেছো না বলনি, মানে আস্কিং ফর ইনফরমেশন, আস্কিং ফর ইনফরমেশন, তথ্যের জন্য জিজ্ঞেস করা। ওকে, আস্কিং ফর ইনফরমেশন। নেক্সট, ডিড ইউ হ্যাভ এ নাইস টাইম, তুমি কি সেখানে সুন্দর সময় কাটিয়েছিলে। ডিড ইউ হ্যাভ এ নাইস টাইম। এবং এটা কি প্রকাশ করছে না, এটা মতামত চাওয়া হচ্ছে যে তুমি সেখানে সময়টা ভালোভাবে কাটিয়েছিলে তো। অর্থাৎ এখানে প্রশ্নটা যেটা করা হচ্ছে সেখানে আস্কিং ফর ওপিনিয়ন, মতামত প্রকাশ করছে। ওকে, নেক্সট আমরা কয়েকটা এক্সক্লেমেটরি নয়, কয়েকটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের মিক্স কতগুলো সেন্টেন্স তৈরি করেছি, যেখানে দেখব যে এখানে ফাংশনগুলো কি কাজ করছে। যেমন সিট ডাউন কুইকলি, অর্থাৎ তাড়াতাড়ি বসে পড়ো। নিশ্চিন্তে এটা আমি বসাতে পারি যে অর্ডারিং, অর্থাৎ আদেশ দিচ্ছে যে তাড়াতাড়ি বসে পড়, শান্তভাবে বসে পড়। অলওয়েজ পুট ইউর হেড ইরেক্ট, মাথাটা সবসময় উঁচু করে থাকো। এটা গিভিং, মানে ইনস্ট্রাকশন দিচ্ছে, গিভিং ইনস্ট্রাকশন, বা আমি এটা অ্যাডভাইজিংও ব্যবহার করতে পারতাম। ওকে, নেক্সট, প্লিজ গিভ ইট টু মি, এটা নিঃসন্দেহে রিকোয়েস্টিং। মে ইউ লিভ লং, দীর্ঘ জীবন বেঁচে থাকার জন্য উইশ করা বোঝাচ্ছে, যার জন্য এটা হবে উইশিং, বা আমরা ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি স্টেটিং এ উইশ, কামনা করা হচ্ছে। টেক সাম এক্সারসাইজেস ডেলি, প্রত্যেক দিন কিছু এক্সারসাইজ নিতে বলা হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু অ্যাডভাইসিং, বা আমরা বলতে পারি যদি গিভ কথাটা দিয়ে করি তাহলে গিভিং অ্যাডভাইস। ওকে, আই এম সরি স্যার, আমি খুব দুঃখিত। এই যে এই সেন্টেন্সটা ব্যবহার করছে আই এম সরি স্যার, এটা ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার ইংরেজি হলো অ্যাপোলোজাইজিং, APOLOGISING, অ্যাপোলোজাইজিং মানে হচ্ছে ক্ষমা চাওয়া। নেক্সট, হ্যাভ এ কাপ অফ টি, এটা অফার করছে, অর্থাৎ অফারিং সামথিং, কিছু চা পান করুন, অফারিং সামথিং। এই ফাংশনগুলোর পরে আমরা কতগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফাংশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে ফাংশনটা দেখব। এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে যেমন প্রথমে ব্যবহার করেছে হোয়াট এ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য, তাই না। হোয়াট এ বিউটিফুল সাইট, এখানে যেটা প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিরেশন, প্রশংসা দেখানো হচ্ছে, হ্যাঁ সুন্দর, প্রশংসা করা হচ্ছে। আবার যদি বলে হোয়াট এ পিটি, কি করুণ অবস্থা, এখানে কিন্তু এক্সপ্রেশন অফ সরো, দুঃখ প্রকাশ করছে। ওকে, হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর, এই কথাটা কিন্তু আনন্দের সঙ্গে বলছে, অর্থাৎ এক্সপ্রেশন অফ জয়। ওহ হোয়াট এ প্লেস, কি জায়গা এটা, এটা বিরক্তি প্রকাশ করছে, এটা হচ্ছে ইংরেজিতে আমরা বলবো ডিসগাস্ট। এবং রান রান এ স্নেক, এটা ফিয়ারকে প্রকাশ করছে। এবং এই যে আমরা এই ফিলিংসগুলো পেলাম, বা এই যে এই ফাংশনগুলো পেলাম, এই ফাংশনগুলো আমরা পাই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে।
আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আলোচনা করলে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স পেলেই আমরা কখনো অ্যাডমিরেশন পাবো, কখনো সরো পাবো, কখনো জয় পাবো, কখনো ডিসগাস্ট পাবো, কখনো ফিয়ার পাবো। ওকে, নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা একটা এক্সারসাইজ করব। এক্সারসাইজটা কি না, আমাদের একটা লিস্ট দেওয়া আছে এবং লিস্ট হচ্ছে ফাংশনাল লিস্ট। ফাংশনাল লিস্ট দেওয়া আছে এবং আমাদের কিছু এক্সারসাইজ সেন্টেন্স দেওয়া আছে। এবার সেই সেন্টেন্সগুলো ওই লিস্টের থেকে কোন ফাংশনটা হবে সেটা খুঁজে বার করতে হবে। যেমন প্রথমে রান রান এ ম্যাড ডগ, ওই কুকুর কুকুর দৌড়াও, এখানে একটা ভয় প্রকাশ করছে যে আমরা এখানে এক্সপ্রেসিং ফিয়ার পেলাম, ফিয়ার কথাটা লিখলাম, এক্সপ্রেসিং ফিয়ার। হুররে আওয়ার টিম হ্যাজ ওন, আমাদের টিম জিতে গেছে, অর্থাৎ এখানে কিন্তু একটু আনন্দের প্রকাশ করছে, তাই না? অর্থাৎ এক্সপ্রেসিং প্লিজার, আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে এক্সপ্রেসিং প্লিজার। নেক্সট, দ্য হাউস ইজ টু স্টোরি, দুতলা বাড়ি এটা। এইখানটায় আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা ডেসক্রাইবিং সামথিং, কোনো কিছু ডেসক্রাইব করছে, আবার ডিফাইনিং মানে সংজ্ঞা দিচ্ছে। আমরা এখানে ব্যবহার করি ডেসক্রাইবিং সামথিং। নেক্সট, হোয়াট এ সেম, কি লজ্জা, অর্থাৎ লজ্জা যখন প্রকাশ করছে তখন আমরা খুঁজি যেমন এক্সপ্রেসিং কন্টেম্পট। কন্টেম্পট মানে হলো ঘৃণা, ঘৃণা প্রকাশ করা। হ্যাভ ইউ পুট দ্য পেন ইন ইউর পকেট, তুমি কি পেনটা পকেটে ঢুকিয়ে নিয়েছো? এই ক্ষেত্রে খুঁজে বার করি এখানে আস্কিং ফর ইনফরমেশন, এনকোয়ারিং এবং আস্কিং ফর ইনফরমেশন দুটো একই রকমের এবং একই রকম থাকার জন্য এই ধরনের কোনো প্রশ্ন আছে কিনা, হোয়ার ডু ইউ লিভ, হ্যাঁ, তাহলে আমরা এখানে ইনফরমেশনের কথাটাই ব্যবহার করি, যে তথ্যের জন্য জানতে চাওয়া, যে তুমি কি তোমার পেনটা পকেটে রেখে দিয়েছো। প্লিজ কাম টু মাই হাউস ফর টি, এটা ইনভাইট করা বোঝাচ্ছে, এখানে ইনভাইট করা বোঝাচ্ছে, যার জন্য আমরা এখানে ব্যবহার করব ইনভাইটিং। নেক্সট, এ নার্স ইজ এ ওম্যান হু লুকস আফটার পেশেন্টস, নার্স হচ্ছে এমন একজন ওম্যান যিনি পেশেন্টসদেরকে দেখাশোনা করেন। এই যে উপরে আছে ডিফাইনিং, DEFINING, ডিফাইনিং। ওকে, নেক্সট বলেছে গুড মর্নিং মিস্টার জন, এটা সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে ওই ব্যক্তিটাকে গ্রিটিং করছে, সম্বোধন করছে, গুড মর্নিং মিস্টার জন, গ্রিটিং বোঝায়। কাম হিয়ার অ্যাট ওয়ান্স, কাম নেক্সট নয়ের দাগের আছে কাম হিয়ার অ্যাট ওয়ান্স, এখানে তাড়াতাড়ি এসো। এক্ষেত্রে আমরা পাবো এখানে ইনকোয়ারিং অর্ডারিং বাকি আছে, ইনভাইটিং হয়ে গেছে, গ্রিটিং, ডিফাইনিং, এক্সপ্রেসিং সারপ্রাইজ, ন্যারেটিং এ পাস্ট ইভেন্ট, এগুলো একটা হচ্ছে না, অর্ডারিংটা বাকি আছে, অর্থাৎ আমি এখানে অর্ডারিং করব। অর্ডারিং আদেশ দিচ্ছে যে এখানে তাড়াতাড়ি এসো। হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ, কি আশ্চর্যের, কি আশ্চর্যের, তাই না? এই জায়গাটা আমার কি হচ্ছে, আশ্চর্য প্রকাশ করছে, এখানটাও আমাকে সারপ্রাইজ ব্যবহার করতে হবে, বা পাস্ট ইনসিডেন্ট এটা হবে না, এক্সপ্রেসিং সারপ্রাইজই হবে। এবং হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এটা হবে ইনকোয়ারিং, অর্থাৎ প্রশ্ন করা বা অনুসন্ধান করা। আমরা এখানে সারপ্রাইজ কথাটা দুবার ব্যবহার করেছি এবং সারপ্রাইজ নিশ্চয়ই দুবার ব্যবহার করেছি, দেখা যাক। নো, সারপ্রাইজ কথাটা একবারই ব্যবহার করেছি। সুতরাং এই এক্সাম্পল গুলো ঠিক আছে। তাহলে এই এক্সারসাইজটা আমরা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে যে ফাংশন গুলো হয় সেই ফাংশন গুলোর উপরে আমরা এগুলো তৈরি করলাম এবং এই কমপ্লিট ভিডিওটা সম্পূর্ণ তৈরি করলাম সেন্টেন্সের উপরে। আই থিঙ্ক ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ।